আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 4 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়ালো, অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। মিসাইল ও ড্রোন হামলায় লণ্ডভণ্ড কুয়েত বাহরাইন, ওমানের কড়া নিন্দা। কুয়েতের এয়ারপোর্টে হামলায় 4 বাংলাদেশি আহত, জরুরি বার্তা দিল দূতাবাস। কুয়েতে মানি এক্সচেঞ্জে ঢুকে ডাকাতি, ভিডিও ভাইরালের পর প্রবাসী গ্রেফতার। চলতি মাসেই মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভিসা নিয়ে আসতে পারে সুখবর। দুর্গম পাহাড়ে গিয়ে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার, প্রশংসায় ভাসছে ওমান পুলিশ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রচণ্ড দাবদাহে জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনো কোনো অঞ্চলে পারদ 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। গরমের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ আগুন ছাড়াই রোদের তাপে পাকোড়া ও ডিম ভেজে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। এই চরম বৈরী আবহাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগামী 3 মাস দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত খোলা জায়গায় কাজের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওমান সরকার। ওমানে গরমের অবস্থা এখন এমন হয়েছে যে কেউ কেউ আগুন ছাড়াই রোদের তাপে পাকোড়া ও ডিম ভেজে ভিডিও শেয়ার করছেন। দেশটিতে তীব্র দাবদাহে জনজীবন এক প্রকারের বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনো কোনো অঞ্চলে পারদ 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ওমানের আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গত 24 ঘণ্টায় মাহুত অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 50.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাহুতের পর সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে দিমা ও তাইয়েন এলাকায়। সেখানে তাপমাত্রা ছিল 49.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য অঞ্চলের মধ্যে বিদিআই 48.7, ফাহুইদে 48.6, আল মুদাইবিতে 48.3, সামাইলে 47.9, হাইমাই 47.6 এবং ইব্রায় 47.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন চরম বৈরী আবহাওয়া ও প্রচণ্ড রোদের হাত থেকে শ্রমিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। গ্রীষ্মের এই তীব্র দাবদাহের সময় শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দেশটিতে মিড ডে ওয়ার্ক ব্যান বা দুপুরে কাজের উপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আগামী 3 মাস দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত তীব্র রোদে খোলা জায়গায় বা নির্মাণাধীন স্থাপনায় শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ বেআইনি। মূলত হিট স্ট্রোক, পানিশূন্যতা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে খেটে খাওয়া মানুষদের বাঁচাতেই এই নিয়ম জারি করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ভ্রাতৃ প্রতিম রাষ্ট্র বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। এক বিবৃতিতে ওমান সরকার সংঘাত বা সামরিক পদক্ষেপের বদলে পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক পথে যে কোনো সংকট নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের সামরিক পদক্ষেপকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। বিশেষ করে বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে মাস্কাট। বিবৃতিতে বলা হয়, নিরীহ নাগরিকদের জীবনের নিরাপত্তা হুমকিতে ফেলে এমন কোনো সামরিক উস্কানি কখনোই গ্রহণযোগ্য নয়।
এই সংকটময় মুহূর্তে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ওমান। দেশ দুটির নিজস্ব নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের সুরক্ষায় নেওয়া যে কোনো আইনি নিরাপত্তামূলক পদক্ষেপের প্রতি ওমানের পূর্ণ সমর্থন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায় সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ওমান সরকার। বিবৃতিতে বলা হয়, সংঘাত বা সামরিক পদক্ষেপ কোনো স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং যে কোনো ধরনের সংকট ও বিরোধ নিষ্পত্তির জন্য পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক পথ বেছে নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। এর মাধ্যমে যেমন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুসংহত হবে, তেমনি পুরো মধ্যপ্রাচ্য আরও বড় ধরনের উত্তেজনা ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 4 বাংলাদেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার এবং ড্রোন হামলার ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় 4 বাংলাদেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খবর রাখছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আঞ্চলিক অস্থিরতার ধারাবাহিকতায় সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সর্বশেষ হামলায় 4 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। কুয়েতের সাব এলাকায় একটি মানি এক্সচেঞ্জে মাস্ক পরা এক সশস্ত্র ব্যক্তির ব্যাংক ডাকাতির ভিডিও ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মুজাইনি এক্সচেঞ্জ নামের ওই প্রতিষ্ঠানে ঢুকে কর্মকর্তা ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সুরক্ষিত কক্ষ থেকে প্রায় 21,000 কুয়েতি দিনার লুট করে নিয়ে যায় ওই ডাকাত। ঘটনার পরপরই পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই প্রবাসীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে লুট হওয়া অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নকল পিস্তল উদ্ধার করা হয়েছে। এভাবেই কুয়েতের সাব এলাকায় একটি মানি এক্সচেঞ্জ মাস্ক পরা এক সশস্ত্র ব্যক্তি আকস্মিকভাবে ঢুকে পড়ে। এরপর তিনি সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে কাউন্টারের পেছনে সুরক্ষিত কক্ষে ঢোকেন। পরে ড্রয়ার থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ডাকাত। সশস্ত্র ডাকাতির এই ঘটনায় এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। ওই ব্যক্তি আল মুজাইনি এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশের মুদ্রায় প্রায় 21,000 কুয়েতি দিনার লুট করেছিলেন। পরে দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার দিন ওই ব্যক্তির হাতে একটি অস্ত্র ছিল, যা পরে নকল বলে প্রমাণিত হয়। এছাড়া তার কাছে পেট্রোল থাকতে পারে এমন সন্দেহজনক একটি পাত্রও ছিল। তিনি এক্সচেঞ্জের কর্মীদের প্রাণনাশের হুমকি দেন এবং এক পর্যায়ে তাদের উপর শারীরিক হামলাও চালান। ঘটনার পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ শুরু করেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানোর পর ওই ফিলিপিনো প্রবাসীকে শনাক্ত করা হয়। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। একটি ডাস্টবিনে ফেলে দেওয়া পলিথিনের ব্যাগ থেকে ওই নকল পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া জুতার বাক্সের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন দেশের মুদ্রায় চুরি যাওয়া অর্থ জব্দ করা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটির সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর সফর করবেন। সরকার প্রধানের এই সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় শ্রম বাজার আবার চালুর ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন তা নিয়ে গত ৩ মাস ধরে নানা আলোচনা চলছিল। ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর সঙ্গে একটি সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে সরকার প্রধান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় প্রথম সফর বেছে নিয়েছেন। এরপর তিনি যাবেন চীনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারেক রহমানের মালয়েশিয়া যাওয়ার সূচি ঠিক হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন সরকার প্রধানের চীন সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন নাকি ঢাকায় ফিরে বেইজিং যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে অভিবাসন সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হবে। এক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের জন্য প্রায় ২ বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজারের জট খুলতে পারে। ফের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণাও আসতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বড় কোনো উপলক্ষ ধরে সাধারণত সরকার বা রাষ্ট্রপ্রধানদের সফরের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের বড় একটি উপলক্ষ হতে পারে শ্রমবাজার চালুর বিষয়টি। শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ইঙ্গিত দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শ্রমবাজারটা খুলে যাবে ১০ থেকে ১৫ দিন বা ১ মাসের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। জরুরি প্রয়োজনে নাগরিকদের পাশে দাঁড়াতে ওমান পুলিশের আন্তরিক চেষ্টার আরও একটি দারুণ দৃষ্টান্ত সামনে এসেছে। ওমানের ওয়াদি বানি গাফের পাহাড়ের দুর্গম অংশে এক নাগরিক অসুস্থ হয়ে পড়লে রয়্যাল ওমান পুলিশ এয়ার উইংয়ের একটি উদ্ধারকারী হেলিকপ্টার দ্রুত তাকে উদ্ধার করে রুস্তাক হাসপাতালে পৌঁছে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্ধার অভিযানের দৃশ্য প্রকাশ করা হয়েছে। পাহাড়ি পথ পেরিয়ে হাসপাতালে পৌঁছানো বেশ কঠিন হওয়ায় পুলিশের এই দ্রুত সাড়া দেওয়ার ঘটনাটি অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। জরুরি প্রয়োজনে নাগরিকদের পাশে দাঁড়াতে ওমান পুলিশের আন্তরিক চেষ্টা ও নিরলস আত্মত্যাগের আরও একটি দারুণ দৃষ্টান্ত সামনে এসেছে। দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অসুস্থ নাগরিককে হেলিকপ্টারের সাহায্যে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে রয়্যাল ওমান পুলিশ এয়ার উইং। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্ধার অভিযানের দৃশ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, সকালে ওমানের ওয়াদি বানি গাফের পাহাড়ের উঁচু ও দুর্গম অংশে এক নাগরিক অসুস্থ হয়ে পড়েন। পাহাড়ি পথ পেরিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া ছিল বেশ কঠিন। খবর পেয়ে কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রয়্যাল ওমান পুলিশ এয়ার উইংয়ের একটি উদ্ধারকারী হেলিকপ্টার। পাহাড়ের চূড়া থেকে ওই রোগীকে সফলভাবে এয়ারলিফট করে সরাসরি রুস্তাক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ওমানের নিবেদিত প্রাণ পুলিশ সদস্যদের এমন দ্রুত সাড়া দেওয়ার ঘটনাটি অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বাসিন্দারা ওমান পুলিশের মানবিক পদক্ষেপের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ালো, অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। মিসাইল ও ড্রোন হামলায় লণ্ডভণ্ড কুয়েত বাহরাইন, ওমানের কড়া নিন্দা। কুয়েতের এয়ারপোর্টে হামলায় ৪ বাংলাদেশি আহত, জরুরি বার্তা দিল দূতাবাস। কুয়েতে মানি এক্সচেঞ্জে ঢুকে ডাকাতি, ভিডিও ভাইরালের পর প্রবাসী গ্রেফতার। চলতি মাসেই মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভিসা নিয়ে আসতে পারে সুখবর। দুর্গম পাহাড়ে গিয়ে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার, প্রশংসায় ভাসছে ওমান পুলিশ। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।